আমার ১৯০৩ আসনের মুন্সিগঞ্জ শহর, সদর, মিরকাদিং এবং গজারিয়ার ৫,১০,০০০ ভোটার। আমার এক ডেক খিচুড়ি রান্না করে আমার মুন্সিগঞ্জবাসীকে খাওয়াইতে হয় নাই। কোনো চায়ের প্রভিশন ছিল। আমার ২ রুমের ছোট্ট একটা বাসা, যেহেতু আমি গজারিয়ার মানুষ, আমি ছোট্ট একটা দক্ষিণ ইসলামপুরে একটা বাসা নিয়েছিলাম। ওইখানে আমার মানুষ যখন গিয়েছে একটা প্লাস্টিকের চেয়ারে বসেছে। সবাই প্রথম আশ্চর্য যে এই মানুষটা কিভাবে সে এমপি হয়। আমার নিজের লজ্জা লাগতো এবং আমি প্রথম বলতাম রতন আলীর পকেট খালি। আমার এখন আমার গ্রামের বাড়িতে আমার টিনের ঘর, এখনো বৃষ্টি আসলে আমার টিনের চালে কোথাও কোথাও পানি পড়ে। আমার এলাকায় একটা কথা আছে, নিজের কথা নিজে বলতে হয় না সবার, তারপর আমি বলি এই আওয়াজটা মাঠের থেকে উঠে আসে। সেটা কি? যে আপনারা ভোটটা শুধু আমাদেরকে দিতে দেন, পরিবেশটা করে দেন, আপনি একজন ভালো মানুষ, আপনাকে আমরা ভোট দেব। এই আওয়াজটা যখন আমার মস্তিষ্কে, আমার চিন্তার মধ্যে আমি যখন দেখলাম যে আমি তো কিছুই ছিলাম না। এই বিশেষ করে আমার অঞ্চল কিন্তু গজারিয়া। এই অঞ্চলের মানুষ কোনো দিন কোনো জাতীয়তাবাদী দলের নির্বাচনের প্রতীক পায়নি এবং কোনোদিন সংসদ সদস্য পায়নি। তা আমার মুন্সিগঞ্জের মানুষ, আপনি যদি একটু মুন্সিগঞ্জে বিচরণ করেন, আজকে এত কিছুর পরে এই শহর সদর আমি গজারিয়া থেকে একটা প্রার্থী মুন্সিগঞ্জের মানুষকে হৃদয় জয় করতে পারলাম। সেটা মানুষের বিশ্বাস এবং আস্থা। সেটা কি? যে আমি সৎ, মানে এক কথা বলতে হলে সেটা হলো ন্যাক এবং সৎ। এই শব্দটা, যে এই মানুষকে দিয়ে মানুষের ক্ষতি হবে না। সবচেয়ে বড় কথা হলো শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যার দল, যার আদর্শ নিয়ে আমরা বড় হয়েছি, আমার সেই লালিত স্বপ্নের যে রূপকার শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তার জীবদ্দশায় তার শাসন ব্যবস্থা এই মুন্সিগঞ্জ জেলাকে তার নিজের জেলা ঘোষণা করেছেন। এবং আমার যতটুকু মনে পড়ে, বেগম খালেদা জিয়া, আমাদের যে দেশনেত্রী, উনি তার জীবনের শেষ যে নির্বাচনে একটা জনসভা করেছিল, সেটা গুদরাঘাটের মধ্যে। ওইখানে আমাদের একটা জনদাবি ছিল। সেটা কি? যে আমাদের নারায়ণগঞ্জ পর্যন্ত, যেহেতু একটা ব্রিজের এপার, মুক্তার এপার আর ওপারে হলো মুন্সিগঞ্জ, সবাই একটা সমস্যার দাবি করতেছিলেন যে এখানে রেল লাইন চলে আসবে, যেন ম্যাডাম এটা আসে। তখন ম্যাডাম, আধ্যাত্মিকতার প্রশ্নে বলি যাই বলি, ম্যাডাম বলেছে যদি এটা নারায়ণগঞ্জ পর্যন্ত আসে, আমি আপনাদের কথা দিলাম এটা মুন্সিগঞ্জ পর্যন্ত আসবে। তো দেখেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষিত নিজের জেলা, বেগম খালেদা যে স্বপ্নের একটা রেল যে লাইনটা, এটা মুন্সিগঞ্জ পর্যন্ত যাবে। তা আমার এই দুই জিনিসটা আমাকে খুব আবেগতাড়িত করে। যারা আমার ধানের শীষের বিপক্ষে ছিলেন তারাই তো আমার প্রতিদ্বন্দ্বী। প্রায় ৩৭,০০০ ভোটে আমি জিতেছি। আমার কাছে তাদেরকে আমি মর্যাদা অতটুকুই দিব যে প্রতিদ্বন্দ্বিতা হয়েছে এবং প্রতিদ্বন্দ্বিতা এমন শান্তিপূর্ণ ছিল। মানুষের কাছে আমরা সবাই গিয়ে একটা কথা বলেছি, বিশেষ করে আমি একটা কথা বলাটা ছিল, আপনারা ভোটের পরিবেশ পাবেন, আপনার যাকে ইচ্ছে সেই ভোটটা তো দেবেনই, এবং আমার চেয়ে যদি বেটার কিছু আপনারা পেয়ে যান, কোনো ক্যান্ডিডেটের ক্ষেত্রে হোক, আদর্শের ক্ষেত্রে হোক, কমিটমেন্টের ক্ষেত্রে হোক, তাদেরকে আপনারা ভোটটা দিবেন। এবং যেই ভোটে জিতবে আমি প্রথম তাকে গিয়ে সাধু বার্তা দেব। এই বার্তাগুলো, এই মেসেজটা কিন্তু জনগণ আমি দিয়েছি এবং জনগণ আমাকে বিশ্বাস করেছে। সুতরাং প্রতিদ্বন্দ্বী বলতে এটাই, আমার চেয়ে বেটার যদি কেউ হতো, জনগণ যদি তাকে বেছে নিত, আমার সেই ক্ষেত্রে কোনো দ্বিধাদ্বন্দ্ব বা আমাকে তাকে অ্যাপ্রিসিয়েট করতে আমার কখনোই কোনো কার্পণ্য আমি করতাম না। এবং আমরা সবাইকে সম্মান দিচ্ছি। আমার জাতীয়তাবাদী দল এক কাট্টা হয়ে ধানের শীষের প্রতীক, আলেম ওলামারা, আমাদের মহিলা ভাই, মানে মহিলা বোন মারা, এবং সর্বোপরি আমি জেনজির যে জুলাই যোদ্ধা যারা, সবাই আমার সাথে প্রথম থেকেই ছিল এবং তারা আমাকে যতটুকু আপহোল্ড করেছে এবং তাদের বিশ্বাসের মধ্যে, তাদের চেতনার মধ্যে যতটুকু আমাকে জায়গায় আমি করে নিয়েছি, এটাই আমার জিতার মূল কারণ। যেহেতু আমি জাতীয়তাবাদী দলের সমাজ কল্যাণ সম্পাদক, তো এই পদের একটা দায়িত্ব আছে, কিন্তু আমি মনে করি সমাজ কল্যাণ মন্ত্রী আছে এখন, যেহেতু আমার দল জাতীয়তাবাদী দল, তারেক রহমান আমাদের মহামান্য উনি প্রধানমন্ত্রী, ওনার একটা ক্যাবিনেট আছে, সমাজ কল্যাণ সম্পাদক আছে। আমি মনে করি আমার ফার্স্ট প্রায়োরিটি হবে আমার মুন্সিগঞ্জ ৩ আসনের জনগণ। এটা আপনি চিন্তা করতে পারেন এটা সংকীর্ণতা না, এটা বাস্তবতা। আমি প্রথমেই কিন্তু আমি শপথ নিয়ে ফেলেছি যে আমি মুন্সিগঞ্জে কোনো দিন, যেখানে আমার জনগণ আমাকে ভোট দিয়েছে, ওইখানে
হালাল যদি কোনো ব্যবসা করতে হয়, আমি ওইখানে কোনোদিন হালাল ব্যবসা করব না। এটা আপনি দেখেন, এটা কেন বললাম? কারণ আমাকে যারা ভোট দিয়েছে, অনেকে আমি পদ দিতে পারবো না, অনেককে আমি যারা আমার কষ্ট করেছে তাদেরকে আমি কিছুই দিতে পারবো না। আমি এমপি হলাম, আল্লাহ আমাকে রিজিকের ব্যবস্থা করবে, কিন্তু মুন্সিগঞ্জের আমি যে অঞ্চলের মানুষ, গজারিয়া মুন্সিগঞ্জের কোনো জায়গায় আমি ব্যবসাও করবো না। কোনো ব্যবসায়ী বলতে পারে না, আমি কাউকে ফোন করে আমি জাতীয়তাবাদী দলের প্রতীক, আমি মুন্সিগঞ্জের, আমার দল ক্ষমতায়, আমাকে কেন আপনারা ফেভার করবেন না? যেটা আমি একটা শুদ্ধ ভাষায় স্বাভাবিক। আপনি একটা ব্যবসায়ী যদি বলতে পারে যে কামরুজ্জামান রতন বিএনপির দানের শীষের প্রতীক পেয়ে বা নির্বাচিত হয়ে আমাদেরকে সে ফোন করেছে তার দলের একটা কর্মসূচির জন্য, তার ব্যক্তিগত লাভের জন্য এটা করেছে, আপনি এতটুকু, তারপর ডিসিএসপি সমস্ত সংস্থাগুলোকে আপনি জিজ্ঞেস করেন। এইটাই কিন্তু আমার প্রায়, এইটি আমার পুঁজি। আমি এই পুঁজিতে কখনই নিজেও হাত দিব না, এবং শুধু আমি নই, আমার পরিবারের কেউই কোনোদিন মুন্সিগঞ্জকে অন্তকে হালালভাবে উপার্জনের জায়গা হিসেবে নেবে না। আমি এই মাদকমুক্ত মুন্সিগঞ্জ করার জন্য সচেতনতা এবং গার্ডিয়ান লেভেলে কাউন্সিলিং করে করে তাদের এই পথ থেকে ফিরিয়ে আনা, এইটার ব্যবসার সাথে, হারামের ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে আমি চিহ্নিত করতে যাচ্ছি, এবং যেই রুট দিয়ে বা যেইখানে এগুলা পাওয়া যায় এই রুটটাকে বন্ধ করতে যাচ্ছি। তারপর সবচেয়ে বড় ব্যাপার হলো, এখানে আমাদের ধলেশ্বর, বুড়িগঙ্গা, চতুষ্পার শীতলক্ষা, তারপর পদ্মা নদী, এখানে নদী ভাঙ্গনের কারণ, নদী ভাঙে আমার প্রান্তিক জনগণের গ্রামকে গ্রাম বিলীন হয়ে যাচ্ছে, এবং এইটার যে মূল কারণ সেখানে হলো অবৈধভাবে বালির ব্যবসা। আমি ইতিমধ্যে আমার প্রশাসন, জেলা প্রশাসনকে বলেছি, আপনার অন্তত 1 বছর 2 বছরের জন্য আপনার এই ব্যবসাটা বন্ধ করে দেন, আমার অঞ্চলকে বাঁচান, এবং আপনারা খোঁজ নেন। এই সরকার নির্বাচিত হওয়ার পর আজকে 42 দিনের মাথায় অবৈধ কোনো বালির ব্যবসা মুন্সিগঞ্জে হচ্ছে না। তারপর আসেন, এখানে 5টা সিমেন্ট ফ্যাক্টরি আছে, একেবারে শীতলক্ষা আমার একেবারে মুন্সিগঞ্জে পারে, সেটা হলো পঞ্চশরী এরিয়াতে। এই বর্জ্য পদার্থের কারণে এখানে মানুষ গোসল পর্যন্ত করতে পারে না, এমন একটা পরিবেশ। স্বাস্থ্যগত কারণ এইটা একটা বিশেষ অ্যালার্মিংয়ের জায়গা। আমি বলেছি, তোমার এখানে ফ্যাক্টরি থাকবে, মিল ফ্যাক্টরি থাকবে, কিন্তু এই পরিশোধনের যে বর্জ্য পদার্থ যেটা, এটা সরাসরি নদীতে না দিয়ে মানুষের বসবাসের একটা উপযোগী একটা জায়গা হিসাবে এটা বেছে নাও। আমি ইতিমধ্যে এই মন্ত্রণালয়ের বিভিন্ন মন্ত্রণালয় যারা পরিবেশগতভাবে জড়িত, এবং বিশেষ করে এইখানে কোস্টগার্ড, নৌবাহিনীকে সবাইকে একীভূত করে আমি এই সমস্যাটাকেও আমি অ্যাড্রেস করছি। সর্বোপরি এখানে আরেকটা অ্যালার্মিং ব্যবসা, সেটা হলো জাল ব্যবসা। যারা অবৈধ জালের, কারেন্টের জালের বিশেষ করে ব্যবসাটা করে, একমাত্র পঞ্চশরে সারা বাংলাদেশের মধ্যে কিন্তু কোথাও এটা মিল ফ্যাক্টরিগুলো তৈরি হয় না। ছোটো ছোটো কুটির শিল্পের মতো এই অবৈধ জালের ব্যবসার মাধ্যমে, বিশেষ করে কারেন্টের জালের যে প্রবণতার কারণে নদীতে কিন্তু কোনো পোনা মাছ, কারণ এটা জানেন অবৈধ সরকার কখন ঘোষণা করে, এই কারেন্টের জাল যদি আমি বন্ধ করতে পারি, এটার জন্য মানুষ আমার জন্য দোয়া করবে। আমি বারবার প্রশাসনকে বলে যাচ্ছি, আমাদের এখানে সংশ্লিষ্ট যারা মন্ত্রণালয় আছে, বিশেষ করে নেভি, কোস্টগার্ড, যারা আসলে এটাকে বন্ধ করতে পারে। আমার এখানে 5 চর নামে একটা জায়গা আছে, 5টা ইউনিয়ন নিয়ে। বিগত এই 5ই অগাস্টের পরে আপনি জেনে থাকবেন, এইখানে মামলা দিয়ে, মামলা থেকে বাঁচিয়ে এখানে কিছু একটা শ্রেণী, যারা স্বার্থান্বেষী এবং যারা গোষ্ঠী খুব মুষ্টিমেয়, তারা এই কাজটা করেছে। আপনি দেখেন, আপনি যদি নির্যাতনের জায়গায় যদি আপনি ইনসাফ পয়দা করেন, আপনি যদি কাউকে লাগিয়ে মামলা দিয়ে পয়সা না খান, মামলা থেকে বাঁচিয়ে যদি আপনি পয়সা না খান, আপনি কিন্তু অনেক কিছু আপনি সমাধান করতে পারবেন। আর আমার ভিতরে যদি গলদ থাকে এবং সরষের মধ্যে যদি ভুট্টা থাকে, তাহলে কিন্তু আপনি ইনসাফ পয়দা করতে পারবেন না। ইনসাফ পয়দা প্রথম সৎকে, প্রকৃত সৎ, সে তার নিজের কাছে প্রথম থাকবে, এবং তখনই কিন্তু মানুষকে ভালো কথাও বলতে আপনার দ্বিধা লাগবে না, সাহস পাবেন। এবং আমি যদি ওই কথার উপর নিজেও যদি যখন আমি আমল করতে থাকবো, এবং আমি যখন নিজে ওই মানুষটা হতে থাকবো, আমার অঞ্চলের মানুষগুলোকে যারাই মনে করে আমি যাদের কথা বললাম, তারা কিন্তু ইতিমধ্যে বুঝেছে যে আমাকে কিনা যায় না, আমাকে ভয় দেখানো যায় না। যতগুলো আমি সমস্যার কথা অ্যাড্রেস করলাম, এই সমস্যার পিছনে তো কারো ব্যক্তির স্বার্থ থাকতে পারে, সমষ্টিগত এখানে স্বার্থ থাকতে পারে। আমি যখনই ভালো কাজ করতে যাব, কথা আছে না ভাই, উচিত কথার বাত নাই, সৎ লোকের খানা নেই, আপনি শুনেছেন কথাগুলো। তা আমি মনে করি, কিন্তু আমার ওই যে বললাম না, এক এবং সৎ আমার নিয়ত।
আমি আমার কাজটা করে যাব এবং জনগণের যখন প্রত্যাশাটা আমার মাধ্যমে জনগণ যখন যাকে পূরণ করবে, ওই রাব্বে কারিম আরশে আজিম থেকে আমাকে কিন্তু আল্লাহ তাআলা গায়বী নসরত দিয়ে যেভাবে আমাকে আজকে এই জায়গায় এনেছে, বাকি কাজটাটুকু আল্লাহ তাআলা আমাকে এই পথটা পরিষ্কার না। ঘাটতি বলতে এতটুকুই, 42 দিনের সরকার, যতগুলো মন্ত্রী, সেটা আমাদের প্রাইম মিনিস্টার মহামান্য যে আমাদের প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রীও যেহেতু আমাকে পার্সোনালি আমাকে চিনেন, এবং সব মন্ত্রীগুলো আমাকে পার্সোনালি আমার চিনেন, আমার অতীত, আমার কষ্ট। আমি মনে হয় যেহেতু মানুষের জন্য কাজ করতে যাব, আমার ব্যক্তির কাজের জন্য যেহেতু কোনো মন্ত্রীর কাছে যাব না। মন্ত্রীদের কাজ কি? আগামী দিনে আমি প্রথম দিনে আমি একটা বিশ্বাস করি, সেটা কি জানেন? যেদিন দায়িত্বভার নিলেন 18 ফেব্রুয়ারি, ওদিনকার থেকে আমি মনে করেছি আমাকে পরের দিন আমার ইলেকশন। মানেটা কি? যে ওদিনকে থেকে আমাকে মানুষের হৃদয় জয় করার মতো আমার কাজ করতে হবে। 18 ফেব্রুয়ারি থেকে আমি মনে করেছি মানুষের আজকে আমার পরবর্তী ভোটের যে রাজনীতি, আজকে থেকে আমার কাজটা শুরু করতে হবে। আমি যেহেতু প্রথম দিন থেকে আমি এটা ডিসাইড করে ফেলছি, তার মানেটা আমি একদিনও কোথাও নষ্ট করব না। আমি মাত্র ক্যাম্পিং করতে পেরেছি 12 দিন। যারা আমাকে ভোট দিয়েছে আমাকে দেখে নাই, আমি প্রথমে বেছে নিয়েছি ওই মানুষগুলোর কাছে যাওয়া, বাবা তোমরা আমার দেখো নাই, কিন্তু আমি নির্বাচিত হয়ে আমি তোমাদেরকে ভুলে যাই নাই। তারপর আরেকটা কথা বলে, আমি পরশুদিন মুন্সিগঞ্জে হাঁটছি একা, সকালবেলা আমার ডায়াবেটিক, আমি হাঁটছি, তো আমাকে দেখছে, তো একটা মানুষ দৌড়ে এসে বলতেছে, আপনি আমার এমপি না? হ্যাঁ। আপনার সিকিউরিটি কোথায়? আপনি এইভাবে হাঁটেন? তো আমি কি, আমার সিকিউরিটি আল্লাহ, আমি হাঁটা মানে কি? আপনার হাঁটেন না একা মানুষ? তা আমি তো মানুষই। তারপর 2টা মহিলা আমার বোন যাচ্ছে, ওনারা হিজাব পরে, বোরকা পরে, উনি আমাদের সালাম দিয়ে, আপনি আমাদের, আপনি কি মানুষ? মানে আমি মানুষ না, আমি কি জন্তু জানোয়ার? কোন আপনি এইভাবে সব, যেইভাবে আপনার কথা শুনি ইউটিউবে, হয়তো আবার ভিডিও শোনায়, আপনি তো একা একা হাঁটতেছেন, তোরা এই কথা বলে ওরা একটু যেহেতু হিজাব করে চলে যাচ্ছে। তো আমি একটা আপেলের দোকানে ছিলাম, তো দৌড়ে গিয়ে আমার মনে হলো যে আমার এই 2টা বোনকে আমি একটা কিছু একটা দেই। তা আমি যখন 2টা আপেল নিয়ে, তারা আমি রীতিমতো খুব সাই ফিল করতেছিল, আমি দৌড়িয়ে গিয়ে আমার বোনের কাছে 2টা আপেল দিলাম। তো এইভাবে মানুষ এমপিদেরকে হলে বা মন্ত্রীদের হলে কেমন যে মনে করে আমি এটা আমার মধ্যে, ওরা দেখে না। সুতরাং আমি এটাকে খুব এনজয় করি যে আমি এমপি হলাম, আমি তো মানুষ, আমি যা ছিলাম। এবং আমি আরেকটা কথা বলছি প্রশাসনের সবাইকে, এমপি অনেক কনস্টেবল তারাও স্যার বলে, আমি না স্যার বলে তুমি আমার কাছে দ্বিতীয় দিন আমার সামনে আসবে না, আমি তোমাদের রতন ভাই ছিলাম, আমাকে ওই সম্বোধনের মধ্যে রেখো। আমার ফ্যামিলি কার্ড, আমার কৃষি কার্ড, স্বাস্থ্যসেবা, এবং সর্বোপরি আমার এলাকার মানুষের নদী ভাঙনের যে প্রথম কারণটা, সেটা হলো অবৈধ বালু উত্তোলন এবং মাদকের যে প্রাদুর্ভাব। সন্তানরা যেভাবে এদিকে মানে ঝুঁকে যাচ্ছে, এ থেকে মানুষকে, এই মানে বাচ্চাগুলোকে যারা নেশাগ্রস্ত, তাদেরকে ফিরিয়ে আনার জন্য যতটুকু যেভাবে যা প্রশাসন সহকারে কাউন্সিলিং করে করে, অভিভাবকদের সম্পৃক্ত করে করে আমি এই কাজগুলো যদি করতে পারি, এবং এটা 6 মাস না, আগামী 3 মাসের মধ্যে মানুষ একটা ভিজিবলি একটা পরিবর্তন দেখতে পাবে। মাননীয় প্রধানমন্ত্রী আমাকে চিনেন, আমি প্রথমেই বলেছি সবগুলো মন্ত্রী যেহেতু আমার চিনে, এটা আমার এলাকার লোক জানে। এলাকার লোক জানে যে রতনের সাথে সবগুলো মন্ত্রীর, ধরুন আপনার সাথে আমার পরিচয় আছে, আপনার কাছে অনেক ক্ষমতা, বা আপনি সব দিক থেকে আপনি একজন ক্ষমতাবান মানুষ, আপনি আমাকে খুব বিশ্বাস করেন, ভালোবাসেন, আমি একটা এলাকার প্রতিনিধি, তো আপনি কি আপনার জায়গা থেকে আপনি চাবেন না আমাকে ফ্যাসিলিটেট করে, যেটা আমি প্রাপ্য, তারপর বাড়তি কিছু দিয়ে দিয়ে আমার মুন্সিগঞ্জকে আপনি আলোকিত করতে চান, এবং আমার কাছে দেওয়ার মানেটা কি, এটা কোনো তসরুফ হবে না, এটার মধ্যে কোনো দুর্নীতি স্পর্শ করবে না। এই জন্য আমি খুবই আশাবাদী, এবং আশাবাদী মানুষ হিসাবে আমি এতটুকু বলতে চাই, আপনি 3 মাস পরে যদি কখনো আমাকে এর মধ্যে আমাকে আপনি একটু মনিটর করেন, আমার উপর অনুসন্ধানী আপনারা মানে একটা দৃষ্টিভঙ্গি দিয়ে আমাকে জাস্ট আপনারা দেখেন, আমি মনে করি 3 মাস পরে এর চিকে বলে করেন, আপনি তো বলছেন অতটুকু বলেন না, তার চিকে তো ভালো করলেন। আমি ওই একটা টার্গেট নিয়ে কিন্তু মানুষের জন্য করতে চাচ্ছি। আমার ছেলে, ও ব্যাডমিন্টনের উপর চ্যাম্পিয়ন, ও এইখানে মুন্সিগঞ্জ শহরে একটা ব্যাডমিন্টনের একাডেমি করার চিন্তা ওর আছে। বিশেষ করে আমাদের যে আপনার যুব ক্রীড়ামন্ত্রী যেন আমিনুল ইসলাম, উনি বলেছেন যে স্টেডিয়ামটা আমি খুলে দেবো। দীর্ঘদিন স্টেডিয়ামটা খুব সচল ছিল না, পর্যায়ক্রমে কিন্তু সব মন্ত্রী কিন্তু আমাদের এলাকায় যাবে এবং একেবারে মাঠে ময়দানে গিয়ে
বাস্তবতা কি সমস্যাগুলো, এবং অলরেডি আমি সব মন্ত্রীকে বলেছি ভাই আমার এলাকায় যেতে হবে, এই যে দাবিটা, এবং সবাই আমাকে আশ্বস্ত করেছে। ইতিমধ্যে আমাদের গজারিয়াতে আমাদের যে ডাকসুর সাবেক ভিপি প্রবাসী কল্যাণ মন্ত্রী উনি গজারিয়াতে গিয়েছিলেন। তো আমাদের অঞ্চলের অনেক মানুষ তারা বিদেশে যায়। নূর আমাদের মন্ত্রী মহোদয় উনি ঘোষণা দিয়ে আসছেন এই গজারিয়াতে জায়গা অ্যালোকেশন করে আপনি একটা প্রতিষ্ঠান করেন যেখানে কারিগরি শিক্ষার জন্য এখানে সবাইকে ল্যাঙ্গুয়েজ শিক্ষার মাধ্যমে কারিগরি শিক্ষায় শিক্ষিত হয়ে তারা যেন বিদেশে যেতে পারে। এই জন্য আমাদের ওই মন্ত্রী মহোদয় ঘোষণাও দিয়ে আসছেন এবং ওইটা কিন্তু প্রক্রিয়া দিন। তো সুতরাং আমাদের এই যে এটা তরুণদের জন্য করা, যে তোমরা খেলাধুলার দিকে তোমরা ইন্সপায়ার্ড হও, মাদক তোমরা ছাড়ো, এবং বিদেশে যাওয়ার জন্য তোমাদেরকে যতটুকু ল্যাঙ্গুয়েজ যতটুকু শেখানো দরকার, কারিগরি শিক্ষায় শিক্ষিত হয় যদি ওই প্রফেশনের মধ্যে সে যদি যায়, তারপরে দেখেন তার ইনকামের ক্ষেত্রেও তার কিন্তু একটা বাড়তি ইনকাম হবে। ইতিমধ্যে ওইটা গজারিয়াতে একটা আমরা জায়গা খুঁজতেছি এবং ইউনো মহোদয়ের মাধ্যমে আমরা কিন্তু সেই জায়গার দিকে আমরা খুব দ্রুতই এটা আমরা উদ্বোধন করতে পারবো। তো এইভাবে আমি তরুণদেরকে ইন্সপায়ার করার জন্য তাদের কর্মক্ষম মানুষ হিসেবে যারা বিদেশে যাবে তাদেরকে আমরা এখানে কর্মময় জীবনের জন্য যতটুকু আধুনিক ছোঁয়া দিয়ে তাদেরকে বিদেশে মানে এক্সপার্ট করে পাঠানো যায় মিনিমাম হলেও, সেটা আমরা খুব ইতিমধ্যে আমরা একটা হাত দিয়েছি। সুতরাং তরুণদের জন্য এটা সুসংবাদে আমি বলবো। আইনশৃঙ্খলা বাহিনী তাদের একটা নিজস্ব একটা চিন্তা পরিমণ্ডল। আইনশৃঙ্খলা বাহিনীরা প্রথম চায় যে স্থানীয় প্রতিনিধি হিসাবে তাদের কোনো কাজে আমি হস্তক্ষেপ করলাম কিনা, আমার চিন্তায় আমার দলের কর্মীদেরকে রক্ষা করা, কিন্তু এই কাজটা বেআইনি বা এই কাজটা করতে গেলে আমার দল এখানে রেপুটেশনের ক্ষেত্রে আমার দল এখানে ঘৃণিত হবে। তো সেই ক্ষেত্রে আমি যদি প্রশাসনকে প্রভাবিত করতে চাই, প্রশাসনের যেটা অতীতে যেটা হয়েছে, কর্তাব্যক্তি অনিচ্ছা থাকলেও সে কিন্তু আমার কথাটা শুনলে আমার দলের বদনাম হলো। আমার হয়তো আমি 5টা কর্মীকে আমি ফেসিলিটেট করে তাদেরকে একটু অর্থ আমি উপার্জন করতে দিলাম, কিন্তু আলটিমেটলি কিন্তু জনগণের কাছে কিন্তু এই জাতীয়তাবাদী দল তারেক রহমান উনি কিন্তু ক্ষতিগ্রস্ত হলেন সুনামের ক্ষেত্রে। এবং আমি বিএনপি করি, আমার পথ চলার মধ্যে দিয়ে আমার হুন্ডার আওয়াজটা যদি আমি অকারণে যদি আমি পিক আপটা বাড়িয়ে দিই, শুধু আমি হর্ন বাজাতে থাকি, আমার এই যে কলারটা আমি উঁচু করে থাকি, আমি বিএনপি করি, আমি নেতার সাথে চলি, এই সমস্ত মনোভাবগুলো কিন্তু মানুষ আজকাল চিন্তা করে। আর তারপরে আমি ছিলাম, আমার একটা হলফনামা দিয়েছি না সম্পদের, আমার একটা ধরেন এখন আমার গ্রামের বাড়িতে আমার টিনের ঘর, এখনো বৃষ্টি আসলে আমার টিনের চালে কোথাও পানি পড়ে। আমি যদি এখন মানুষ দেখে যে 6 মাসের এমপি হইতে পারলো না, তার এখানে হুড় করে 5তলা বিল্ডিং হয়ে গেল, মানুষ আমার সামনে কিছু বলবে না, ভয়ে বলবে না, কিন্তু পিছনে গিয়ে বলবে যতই ভালো ভালো কথা হোক সে তো ওহেন দিয়ে এই হারামটা কামাইছে, এই জন্য তার 5তলাটা উঠে গেছে। আমি কিন্তু এগুলো চিন্তা করি। সমালোচনা থাকবে না তাহলে তো সে মানুষই না। একটা গ্রাম মানে গ্রামের একটা কথা আছে, যে কাজ করে তার 10টা সমালোচনা, আর যে কিছুই করে না তার একটা সমালোচনা। কেমন? ধরেন আমি কাজ করি না, সে কি ওই বেটা কোনো কাজই করে না, আর 10টা যখন কাজ করবো এইটা করলে ভালো হইতো, ওইটা আরেকটু কেন বেশি করলো না। তো আমি কাজের মধ্যে থাকতে চাই। এতটুকুই বলি যে আমি নির্বাচনের আগে এত কষ্ট করিনি। আমি বললাম না 12 দিন আমি অনেক জায়গায় যাইনি, কষ্ট হয়নি। আমার এই 42 দিনে আমার সকাল 8টায় হতে বেরোই, 9টায় বেরোই, আমি আপনাদের যে টক শো থেকে আরম্ভ করে পার্লামেন্ট থেকে আরম্ভ করে আমার কষ্ট খুব বেড়ে গেছে। এবং মানুষের সাথে আমার যে যোগাযোগটা, আমি মনে করি আমার কষ্টের দিনগুলো ভবিষ্যতে এইভাবে যদি কাজ করতে থাকি মানুষেরও প্রত্যাশা পূরণ হবে এবং আল্লাহ আমাকে সুস্থতার নিয়ামত যদি বাঁচিয়ে রাখে, আমার এটি প্রাপ্তি যে মানুষ আমাকে বিশ্বাস করেছে, আমি মানুষের সাথে প্রতারণাটা করছি না এবং করব না। তাহলে বলি যে আমি 43 দিন যাওয়ার পরে গভর্নমেন্টের আপনার 2টা থানা, সদর, গজারিয়া, এবং কোনো মানুষ ভিন্নতর মানুষ কাউকে আমি একটা মামলা দিয়েছি, মানুষ সেটা বলুক, আপনি সেটা বের করেন। তার মানেটা কি? তোমরা ভালো থাকো, প্রশাসন ভালো থাকবে, তোমরা শান্তিপ্রিয় মানুষ হও, আমি তোমাদের জন্য শান্তির বার্তা নিয়ে তোমাদের ঘরে ঘরে পৌঁছে। সেখানে দল মত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যে মতের মানুষ হোক, মানুষ যদি
বেআইনি কোনো কাজ না করে, সেটা অন্য দলের মানুষ হোক, তাদেরকে আমি প্রটেক্ট করব। আমি কাউকে মামলা দেইনি এই পর্যন্ত, এইটাই প্রমাণ, এইটাই বিশ্বাসের জায়গা। সুতরাং এবং আমার দ্বারা তারা যদি ভালো পথে চলে এবং আইন কোনো অপকর্ম না করে, আমার এলাকার 5,10,000 ভোটার এর জিম্মাদারি আমার কাছে। সবাই আমার চিন্তার মধ্যে সমান, সবাই আমার ইনসাফের মধ্যে সমমর্যাদা পাবে। এই যে অনেক অঞ্চলের মানুষ আছে, তারা একটু যুদ্ধান্ধেহী মনোভাব, তাদের মনে করেন 5,000 টাকার একটা জমিগত সমস্যা, ওটার জন্য তারা ওইটা মনে করি কি এখানে আমার হারা যাবে না, তারা ওইটার পিছনে 1 কোটি টাকা খরচ করে ফেলবে। মানে আমি এক্সাম্পল হিসেবে বললাম। আমি ওই মানুষগুলোকে আপনার মধ্যে বিনীত অনুরোধ করি, টলারেন্স বাড়ান, পরমতকে একটু মর্যাদা দেন এবং সংঘাতে কোনো দিন শান্তি আসবে না। সংঘাত করে কেউ কোনদিন তার জাতিগতভাবে তার ওই পরিবার, ওই গোষ্ঠীকে কখনোই মর্যাদার জায়গায় নিয়ে যেতে পারবেন না। এবং আপনি মানুষকে সম্মান করুন, আপনি সম্মান পাবেন। আমার যে কথাগুলো, এটাকে সত্যিকার প্রমাণ করার জন্য আপনার জায়গা থাকলে আমি কৌতূহলী মনোভাব নিয়ে একটা মানুষকে রিড করার জন্য, রাজনীতিবিদের প্রতিশ্রুতিকে বিশ্বাস করার জন্য আপনার ওই জায়গায় থাকলে আপনি যে থাকতেন, এই কথাগুলো শুনে আমি 7 দিন হোক 5 দিন হোক, আমি মিনিমাম পুরো এলাকাটা ঘুরে এই প্রতিনিধিদের কথাগুলো সত্য কিনা এটা প্রথম যাচাই করতাম। আমি এই এলাকার প্রতিনিধি হয়ে আমি মনে করি মানুষ আমার উপর যে আস্থা এবং বিশ্বাস রেখেছে, আমি এই বিশ্বাস আস্থার শেষ দিন পর্যন্ত এই জায়গায় আমি কোনো দিন এমন কোনো কাজ করব না যে মানুষ আমাকে অবিশ্বাস করে। মানুষের সাথে সোজা কথা আমি বলি, সততার যে জায়গাটা, এটা 100% আমি ধরে রাখতে পারবো।